আজকে আমরা সরকারি টেস্ট পেপারে 374 পাতার 4 দাগের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে দেখা যাক 4 দাগের প্রথম প্রশ্ন কি আছে। 4 দাগের প্রথম প্রশ্ন বলছে, প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পরে হয় p। তার মানে দেখো এখানে একটু n বছর পর জনসংখ্যা p, তার মানে pটা বলে দিয়েছে, কিন্তু n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তো ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল কত, x। 4-এর 1 নম্বরটা ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল কত, p বা x বছর জনসংখ্যা ছিল 1 জন। তাহলে আচ্ছা, তাহলে দেখো এবার আমাকে বলে দেওয়া আছে কি, আচ্ছা আমরা জানি কি a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এই যে এটা আমাকে কোশ্চিনে কিন্তু পড়াতে কোশ্চিনে বলে দেওয়া হয়েছে যে n বছর পর জনসংখ্যা হচ্ছে p, তার মানে এটা বলে দেওয়া হয়েছে আমাকে p, আর এই pটা আমরা ধরে নিয়েছি এখানে গিয়ে x। ঠিক আছে, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n বলে দেওয়া আছে। তাহলে আমাকে জানতে চেয়েছে কোনটা, এই যে n বছর পর জনসংখ্যা কত, তার মানে n বছর পর জনসংখ্যা x, তার মানে আমি এখান থেকে যদি x এর মান বার করি তাহলে হয়ে যাবে, তাহলে x সমান সমান p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। সো এখানে সূচক অ্যাপ্লাই করছি কীভাবে, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n। তাহলে এই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা 4-এর 2 দাগেরগুলো করব। 4-এর 2 দাগের প্রশ্ন পড়ি। বলছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত এত হলে বছরের শেষে মোট লাভ এত টাকা। আচ্ছা, মূলধনের অনুপাত এটা আমার ভগ্নাংশে আছে, আমি পূর্ণ সংখ্যায় নর্মালি করে দিব। পরে মোট বছরের শেষে মোট লভ্যাংশ এত হলে সমীর, সবথেকে সহজ অঙ্ক। দেখা যাক কি বলছে। তো সমীর is to ইদ্রিস is to অ্যান্টনির, এদের মূলধন অনুপাত কি লিখবো, 1:615 ইন্টু 1 ইন্টু বলছি is to 1/4। আচ্ছা, এটাকে নর্মাল নিচে যেগুলো আছে 6, 5, 4 এর একটা লসাগু না, 6, 5, 4, তাহলে 2, 3, 5, 2 হলো। তাহলে হচ্ছে কত আমার 5, 10, 10, 3, 30, 60। তাহলে এক কাজ করে সবটাকে 60 দিয়ে গুণ করে আমরা নর্মাল পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসলাম, 1/4 is to 60। 6 10, তাহলে 10 is to 12 5 60, 12 15 4 60 মানে 15। এবার আমার একটা কাজ করতে আরও সুবিধা হলো কি, যে মোট অনুপাত বার করতে সুবিধা হলো। মোট অনুপাত 10 প্লাস 12 প্লাস 15, তাহলে 10 20 30 37। ঠিক আছে, এবার মোট বছরের শেষে মোট লভ্যাংশ হয়েছে এত টাকা। তো এত টাকা লভ্যাংশে কার জানতে চেয়েছে, সমীরের লাভ। সমীরের লাভ, তাহলে এক কাজ করি, এখানে সমীর কত ছিল প্রথমটা, সমীরের আমি আনুপাতিক ভাগার বার করবো। সমীর কত ছিল 10, টোটাল কত 37। তাহলে আমরা 7 থেকে শিখে আসছি আনুপাতিক ভাগার হলো 10/37। একে মোট দিয়ে গুণ করে দিলে আমার হয়ে যাবে এত টাকা। তাহলে কাটাকুটি করলাম 1 2 শূন্য, মানে গুণ করলাম এত টাকা। তার মানে আমাদের সমীরের লাভ্যাংশ কত টাকা হচ্ছে, 1000 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপরে এবার চলে আসি আমরা 4-এর 3 নম্বরটা। ঠিক আছে, 4-এর 3 নম্বরটা 3 দাগের প্রশ্ন কি আছে পড়ে নেওয়া যাক। x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির
দ্বিগুণ হবে, তাহলে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তাহলে একটি অপরটির দ্বিগুণ, এক কাজ করি অপরটি বীজ ধরে নিই আলফা, তাহলে একটি বীজ হয়ে যাবে 2 আলফা। অনেকেই ধরে একটি অপরটির বীজগুণ, তো একটা আলফা একটা 2 আলফা, তো ধরি অপর বীজ আলফা, তাহলে একটি বীজ কোশ্চেন অনুযায়ী একটি বীজ 2 আলফা। এবার আমরা জানি যদি একটা বীজ আলফা 2 আলফা হয় আর সমীকরণটা বলে দেওয়া আছে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান কী হবে -b/a, আর বীজদ্বয়ের গুণফল কী হবে 2 আলফা সমান c/a। তাহলে এক কাজ করি 2 এখানে হয়ে গেল আমার 2 আলফা স্কোয়ার বাই c/a, তা আলফা স্কোয়ার সমান c/2a। এখানে চলে আসি 3 আলফা সমান -b/a, আলফা সমান -b/3a হয়ে গেলে এই আলফার মানটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে আলফার জায়গায় আমি -b/3a বসিয়ে দিলাম, তাহলে c/2a। আচ্ছা, এই স্কোয়ারটাকে আমি ভাঙি, ঠিক আছে, এই স্কোয়ারটাকে যদি আমি ভাঙি তাহলে হয়ে যাবে b²/9 a স্কোয়ার সমান c/2a, মানে একটা এ একটা কেটে গেল, বাঁচলাম কোনাকুনি করলাম 2b² সমান 9ac। প্রুফড, কমপ্লিট আমাদের। ঠিক আছে, নেক্সট আমরা করে যাব 4 দাগেরটা প্রশ্ন বলা হয়েছে 3টি ক্রমিক সংখ্যার প্রান্তীয় পদ দুটি এত হলে মধ্য সমানুপাত। আচ্ছা, মধ্য সমানুপাত আমরা নর্মালি বার করে দিচ্ছি 4 নম্বর, যে মধ্য সমানুপাত সমান মধ্য সমানুপাত সমান √, প্রান্তীয় পদ্মের গুণফল। প্রান্তীয় পদ্ম কি ছিল, এটা ইন্টু p/q, কাটাকুটি করো, কিউ কাটলো, রুটের ভিতরে থাকলো আমার p² আর r², রুট থেকে বেরিয়ে গেল pq, pr। অ্যান্সার আমার কমপ্লিট, এতটুকু। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব কিন্তু এরপরের দাগের 5 নম্বরটা। আচ্ছা, 5 দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যাক। 5 দাগের প্রশ্নটা কি বলা হচ্ছে, 5 দাগের প্রশ্নটা বলছে আমাদেরকে ত্রিভুজ PQR এর পরিবৃত্তের কেন্দ্র ও কোণ PQR এর সমদ্বিখণ্ডক বৃত্তকে S বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো একটা 35 একটা 32 এর একটা মান যেতে। আচ্ছা, এবার আমি একটু ছবি এঁকে দেখাই কোনটা বলে দেওয়া হয়েছে আর কোনটা জানতে চেয়েছে। ঠিক আছে, 5 নম্বরটা কি বলছে, একটা ত্রিভুজ আছে, পরিবৃত্ত ত্রিভুজ আছে, মোটামুটি ধরুন একটা ত্রিভুজ আনুমানিক এরকম করে আমি অঙ্কন করলাম। কী নাম আছে ত্রিভুজটার, PQR, পরিবৃত্ত মানে বৃত্তটা বাইরে থাকবে, কেন্দ্র আমার মোটামুটি এরকম জায়গায় হয়তো ও আছে, ভালো কথা। এবার বলছে PQR এর সমদ্বিখণ্ডক, ত্রিভুজ PQR এর সমদ্বিখণ্ডক বৃত্তকে S বিন্দুতে, এটা সমদ্বিখণ্ডক যদি সামনে চলে আসে তাহলে বলছে এখানে S বিন্দুতে ছেদ করে। আমরা কি করলাম, ভালো কথা, এটাকে আমরা যোগ করে দিলাম। তাহলে দেখো তো আমরা জ্যামিতিতে পড়েছি এই কোণটা আর এই কোণটা কি হয় সবসময় সদৃশ বা সমান হয়, সর্বসমান। ঠিক আছে, ভালো কথা। এইবার আমাকে বলে দেওয়া হয়েছে, আচ্ছা আমরা একটু লিখে নিই যে ত্রিভুজ PQR এর পরিবৃত্তের কেন্দ্র ও, তাহলে বলেছে ও S বিন্দুতে ছেদ করেছে, ভালো কথা। কেন্দ্র ও, আর একটু যদি লেখা যায় তো দেখানোর কথা, SQR সমান, আচ্ছা SQR মানে এই কোণটা আমাকে বলে দেওয়া আছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি, এটা কিন্তু সমদ্বিখণ্ডক ছিল খেয়াল। আর এই কোণটা বলে দেওয়া আছে PRQ 32 ডিগ্রি, কোণ PRQ 32 ডিগ্রি। তাহলে প্রশ্ন করছে এই কোণটা কত, এই কোণটা না QSR, এই কোণটা জানতে চাই। তো এক কাজ করি, এটা জানার আগে আমরা তো জানি এটা আর এটা সদৃশ, তাহলে প্রথমে এই ত্রিভুজের
আমি এটা 32 ডিগ্রি জানি, এইটুকু 35 মানে পুরোটা হয়ে যায় 35 2 70। তাহলে এটা জানি, এটা জানি, এটা বার করতে পারলেই তো এটা পেয়ে যাব, কারণ এইটা আর এটা সমান। তাহলে আচ্ছা আমরা লিখতে পারি এখানে এই কোণটা আবার বের করে নিই, কোণ পি কিউ আর সমান সমান 2 × 35 আগেই বের করে নিলাম। তাহলে কত হলো 70। তাহলে এইটা 70, এটা 32, তাহলে এটা কত হবে, কোণ কিউ পি আর ইকাল টু কী হবে 180 থেকে বাকি দুটো বিয়োগ হয়ে যাবে। তাহলে 180 70 100 105, তাহলে আমার এখানে হয়ে গেল তোমার 180 মানে 75 ডিগ্রি। তাহলে এটা যদি 75 হয় তাহলে এটা কত হবে 75 হবে। তাহলে অতএব কোণ কিউ এস আর ইকাল টু 35 ডিগ্রি। অ্যান্সার কমপ্লিট। নেক্সট আমরা চলে আসবো 6 দাগের অঙ্কটা। দেখো 6 দাগের অঙ্কটা আরও সহজ। কী বলেছে, আমাকে দিয়ে একটা ত্রিভুজ দিয়েছে, দুটো ত্রিভুজের একটা হলো এ বি সি, আরেকটা ডি ই এফ। এইবার আমরা সদৃশ তত্ত্বে পড়েছি, এটা যদি সদৃশ কোণ ত্রিভুজ হয়, এ বি বাই ডি ই এটা বা এটা সমান সমান বিসি বাই ই এফ, বিসি বাই ই এফ সমান সমান সি এ বাই ডি এফ। ঠিক আছে, তাহলে দেখো তো এই কোণটা কার সাথে সমান হবে, এই কোণটা আর কোণ ডিটা সমান, কোণ বিটা কোণ ই এর সাথে সমান, আর কোণ সিটা কোণ এফ এর সাথে সমান। তাহলে দেখো কোণ এ আমাকে বলে দিয়েছিল কত ডিগ্রি 47 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এ যদি 47 ডিগ্রি হয় তাহলে কোণ ডি কত ডিগ্রি হবে, কোণ ডি হবে 47 ডিগ্রি। আচ্ছা, কোণ বি আর কোণ ই যেহেতু সমান, তাহলে দুটোই কী হবে 83 ডিগ্রি বলে দেওয়া হয়েছে। তাহলে কোণ সি সমান সমান কার ছিল এফ এর সাথে, তাহলে কোণ সিটা কী করে বার করবো, কোণ সিটা আমি বার করবো 180, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 থেকে আমরা বাকি দুটো যোগ করে কী করবো মাইনাস করবো। তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে তোমার গিয়ে 30, এটা হলো 80, তার মানে হয়ে গেল 50 ডিগ্রি কমপ্লিট। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো 7 দাগেরটাতে। আচ্ছা 7 দাগেরটা প্রশ্ন হয় এবিসিডি আয়তক্ষেত্রের আভ্যন্তরীণে ও একটি বিন্দু ও এ ও বি ও সি ও ডি যুক্ত করা হলো যদি ও ইকুয়াল টু 2 সেমি, তা ও সি সমান 3 সেমি, ও বি সমান। আচ্ছা এই টাইপের অঙ্কগুলো কীরকম করবো দেখো, আমার এবিসিডি একটা কী হলো আয়তক্ষেত্র, যাক এই টাইপের অঙ্কগুলো যদি থাকে, বলছি কি যে আভ্যন্তরীণ একটা বিন্দু আছে, সরি তাহলে আমার এটা ও যদি দিই তাহলে ঠিক আছে। এবার ওরা কন্ডিশন বলে দিয়েছে, এই টাইপের যদি বলে তাহলে আমরা একটা জিনিস জানি কি, যে আমরা জানি এ ও মানে এটার স্কোয়ার যোগ ও সির স্কোয়ার, এর মানটা বলছে বি ও স্কোয়ার ও ডি স্কোয়ার, এই দুটোর স্কোয়ার কী হয় না সমান হয়। আচ্ছা এবার যেটা মান বলে দেওয়া আছে আমাদের সেটা কী করবো বসিয়ে দেওয়া হবে। এ ও মান কত বলে দিয়েছে 2, তার স্কোয়ার, ও সি মান 3, তারপরে বিও √5 আর ওডিটা জানতে চেয়েছে। তাহলে হয়ে গেল আমার 4 + 9 5 ওডি স্কোয়ার। তাহলে এখানে 9 10 13, 5কে যদি এইভাবে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাচ্ছে আমার কত 8। তাহলে ওডি স্কোয়ার সমান সমান 8, তাহলে ওডি সমান সমান √8, √8 মানে 2√2। তাহলে অতএব দিয়ে লিখে নাও যে ওডি দৈর্ঘ্য এত সেমি। কমপ্লিট। নেক্সট চলে আসবো আমরা কত 8 নম্বরটাতে। 8 নম্বর সব থেকে সহজ অঙ্ক, কিছু না শুধুমাত্র মান বসালেই হয়ে যাবে। 8 বলেছে আমার এক্স sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইকুয়াল টু
टेन स्क्वायर 45 डिग्री माइनस cos 60 ডিগ্রি হলে বলছে x এর মান কত। ভালো গল্প, x থাকলো, sin 45 এর মান হলো 1/√2, cos 45 1/√2। আচ্ছা, tan 60 √3, 10 স্কোয়ার 1 মানে সরি 10 45 মানে 1, 1 এর স্কোয়ার মানে 1 হয়ে গেল, মাইনাস cos 60 ডিগ্রি মানে হলো 1/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে x√3 এটা গুণ করে দিলে 2, 1 থেকে হাফ বিয়োগ দিয়ে দিলাম আমি, তো 1 থেকে যদি হাফ বিয়োগ দিয়ে দিই তাহলে আমার হলো হাফ, 2 কাটলো, তাহলে হচ্ছে x√2 সমান √3 সমান 1, x সমান 1/√3। তাহলে ওটার নির্ণয় সমাধান কত, x এর মান হয়ে গেল আমার 1/√3, ঠিক আছে। নেক্সট আমরা এবার চলে আসবো কত হলো, এটা 8 দাগের। এবার চলে আসবো আমরা 9 দাগের, ঠিক আছে। আচ্ছা, 9 দাগেরটা প্রশ্নটুকু sec 4a ইকুয়াল টু cosec a মাইনাস 2। আচ্ছা, আমরা পুরো চ্যাপ্টারটা পড়েছি, সেই অনুযায়ী আমি এটাকে চেঞ্জ করে আমি এটা লিখতে পারি, দেখো cosec, ঠিক আছে, cosec 90 মাইনাস 4a ইকুয়াল টু cosec a মাইনাস 20 হলো। cosec কেটে গেল, বাঁচলো আমার 90 মাইনাস 4a ইকুয়াল টু a মাইনাস 20, ঠিক আছে। এটা কেটে নিলাম -5a, এটা চলে আসলো 20 মাইনাস 90 -5a ইকুয়াল টু -110, মাইনাস কাটলো, a ইকুয়াল টু 110/5, কাটাকুটি করলে 5 দিয়ে 10, 5 দিয়ে 10, তাহলে আমার এর মান কত ডিগ্রি হলো, 22 ডিগ্রি কমপ্লিট। তারপরে চলে আসবো আমরা 10 দাগের। আচ্ছা, 10 দাগের প্রশ্ন সবাই পড়ুন একটু। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ r, আয়তন v, তাহলে বলছে cv বাই কি বলছে cv বাই cv না cr বাই v। তো c বলতে এখানে কাকে বোঝানো হচ্ছিল, বক্রতলের ক্ষেত্রফলকে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি 2πrh ইন্টু আর থাকলো v বলতে আয়তনকে বোঝানো হচ্ছে, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। একটু লিখে করে নিতে ভালো হতো, তাহলে কাটলো এইচ কাটলো, আর মিলে আর স্কোয়ার কেটে গেল, বাঁচলো কত আমার 2। অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বরটা দেখো সবাই। 11 নম্বরটা বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 10 একক এবং উহার কর্ণে দৈর্ঘ্য 8 একক হলে আয়তক্ষেত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে একটু আমিও ধরি দৈর্ঘ্য হচ্ছে কত, a একক, প্রস্থ b একক, আর উচ্চতা c একক, ঠিক আছে। এবার আমাদের বলেছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, তার আগে বলেছে তাদের সমষ্টি কত, 10 একক হয়ে গেল। এবং কর্ণের দৈর্ঘ্য আমরা ফর্মুলা জানি √a² প্লাস b² প্লাস c², এটার মান কত বলে দেওয়া হয়েছে 8। তাহলে এখান থেকে এই রুটটাকে ওপরে গেলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে a² প্লাস b² প্লাস c² ইকুয়াল টু 64। আচ্ছা, এটার a² প্লাস b² প্লাস c² সমান 64। তো এবার a² প্লাস b² প্লাস c² এর ফর্মুলা a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস 2ab b প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 64 হলো। নেক্সট লাইন কি ছিল, আচ্ছা এবার আমরা কি এসেছিল a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 64। বা
এ প্লাস বি প্লাস সি, এটার মান কত ছিল আমার 10, তার স্কোয়ার মানে হয়ে গেলো 100। এ বি বি সি প্লাস সি এ 64, এই 100টাকে ওপরে নিয়ে চলে যায়, -2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। আচ্ছা 100টাকে ওপর নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 64 মাইনাস 100, তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 36, যেহেতু বড়টা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কাটলো। আচ্ছা 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ 36। আমাকে জানতে কি চেয়েছিল? সমগ্র তলের ক্ষেত্রফল। এটাই সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। তো লিখবে যে আয়তক্ষেত্রের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 36 বর্গ একক। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো। রাশিবিজ্ঞান থেকে দেওয়া আছে, যৌগিক গড় বলে দেওয়া আছে। আচ্ছা বলেছে F1 ইকুয়াল টু 40 প্লাস কে, আর F1 Fi xi ইকুয়াল টু 2200 প্লাস 50 কে। এবার যৌগিক গড় বলে দিয়েছে, তাও আমার 54। এবার সাবমেশন অফ Fi ইকুয়াল টু, এটা সাবমেশন অফ Fi xi যদি আমার জানা থাকে, তাহলে যৌগিক গড় সমান কি জানি আমরা, শর্তানুসারে ডাইরেক্ট করে দিচ্ছি, সাবমেশন অফ Fi xi বাই Fi xi, এটা যৌগিক গড়, এটা সমান 54 লিখতে পারি। আচ্ছা এবার মানগুলো বসা আর ক্যালকুলেশন করো। 2200 প্লাস 504 কে বাই, এটার মান বলে দিয়েছে 40 প্লাস কে 54। হ্যালো, এবার কোনাকুনি গুণ করি। 200 প্লাস 50 কে সমান 54 ইন্টু 40 প্লাস কে। হ্যালো, আচ্ছা এবার চলে আসি আমরা, ব্র্যাকেটটা ভাঙি। দেখো তাহলে 2200 প্লাস 50 কে, এটার সাথে এটা গুণ করলে 2160, আর এটা হলো 54 কে। এটাকে উপরে ঠেলি, এটাকে উপরে টেনি, তাহলে হয়ে গেল 54 কে মাইনাস 50 কে মাইনাস 54 কে সমান 2160 মাইনাস 2200। তাহলে এখান থেকে হলো -4 কে ইকুয়াল টু মাইনাস, বিয়োগ করলে যাচ্ছে আমার 40, মাইনাস মাইনাস কাটলো, কে ইকুয়াল টু 40/4, কাটাকুটি করলাম সমান। অতএব নির্ণেয় কে এর মান কত আমার 10। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো করে মাধ্যমিকের জন্য পড়ালেখা করো। নেক্সট ভিডিও আমার এর পরের পাতা এমসিকিউগুলো খুব শীঘ্রই আপলোড করে দেবো।